ইরানের সাবেক সর্বোচ্চ নেতা খামেনির কফিনে বিভিন্ন দেশের প্রতিনিধি দলের শ্রদ্ধা, এখনো প্রকাশ্যে হাজির হননি মুজতাবা। চুক্তির পরও উত্তেজনা না থামায় লেবানন ও ইসরায়েলের সেনা মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। গৃহযুদ্ধের শঙ্কায় লেবাননের স্পিকার। পরপর 2 রাতে ভয়াবহ হামলায় কাঁপল ইউক্রেন। শতাধিক ক্ষেপণাস্ত্র ও 5 শতাধিক ড্রোনের আঘাতে নিহত 40। সহযোগিতা চান জেলেনস্কি। স্বাগত স্টার ওয়ার্ল্ডের সাথে আছি আমি ফারিহা সাজনীন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মরদেহে শ্রদ্ধা জানাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিনিধি দল। তেহরানের ইমাম খোমেনি মুসাল্লায় উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন তারা। ইসরায়েল মার্কিন হামলায় নিহতের 126 দিনের মাথায় বিপ্লবী এই নেতার কফিন দেখল বিশ্ব। বিদেশি ব্যক্তিত্বদের শ্রদ্ধা নিবেদনের সরকারি অনুষ্ঠানে শতাধিক দেশের সরকারি প্রতিনিধি, জনপ্রতিনিধি ও বিভিন্ন প্রতিরোধ সংগঠনের সদস্যরা অংশ নিচ্ছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, খামেনির জানাজায় 8 জন রাষ্ট্রপ্রধান, 12 জন পার্লামেন্ট স্পিকার অংশগ্রহণ করবেন। উপস্থিত থাকছেন রাশিয়া, ভারত, চীন, তুরস্ক, ইরাক, বসনিয়া ও হার্জেগোভিনা, হাঙ্গেরি, ইন্দোনেশিয়া, আফগানিস্তান, বাংলাদেশের নেতাদের পাশাপাশি ইরাক, লেবানন, সিরিয়া, মরক্কো ও তুরস্কের প্রতিরোধ ফ্রন্টের প্রতিনিধি, পাকিস্তানের শিয়া নেতারাও অনুষ্ঠানে অংশ নেন। আগামীকাল থেকে তেহরানে তার জানাজা ও শোভাযাত্রা শুরু হবে। নিরাপত্তা ঝুঁকির কারণে জানাজায় ইমামতি করবেন না বর্তমান সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। জানাজা ঘিরে এরই মধ্যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের দাবি করেছে বিপ্লবী গার্ড বাহিনী IRGC। মার্কিন ও ইসরায়েলি হামলায় নিহতের 4 মাস পর অবশেষে প্রকাশ্যে আনা হলো আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। বৃহস্পতিবার রাতে ইরানের বিপ্লবী এই সর্বোচ্চ নেতার কফিন আনা হয় জনসমক্ষে। এ সময় কান্নায় ভেঙে পড়েন হাজার হাজার ইরানি। আগামীকাল তেহরানে হবে স্মরণকালের সবচেয়ে বড় জানাজা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি জানাজা ঘিরে হামলা চালানোর চেষ্টা করে তাহলে পরিণতি খারাপ হবে, এমন হুঁশিয়ারি দিয়েছে ইরান। শেষ যাত্রার আগে জনসমক্ষে বিপ্লবী নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, যার হুঙ্কারে কেঁপে উঠত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, আজ তিনি নীরব। 4 মাস আগে গত 28 ফেব্রুয়ারি এই কণ্ঠকে চিরতরে নিভিয়ে দেয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যদিও তার দেশপ্রেম ও চেতনা ছড়িয়ে আছে কোটি কোটি জনতার মাঝে। প্রিয় নেতাকে হারিয়ে তাই শোকাহত গোটা জাতি। বৃহস্পতিবার রাতে তেহরানের ইমাম হুসেইনি কমপ্লেক্সে নেওয়া হয় আলী খামেনির মরদেহবাহী কফিন। তবে তার আগেই তেহরানের বিভিন্ন রাস্তায় জড়ো হয় হাজারো ইরানি। আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের মহান নেতার জানাজায় যাচ্ছি, ভাবলেই বুকটা ভারী হয়ে উঠছে। আমি কিছুদিন আগেই আমার নিজের বাবাকে হারিয়েছি। এখন ঠিক একই রকম পাথর চাপা কষ্ট পাচ্ছি। মনটাকে একটু হালকা করতে তাই রাস্তায় নেমে এসেছি। শনিবার তেহরানে শুরু হবে খামেনির জানাজা। এরপর কোম, নাজাফ ও কারবালায় শ্রদ্ধা নিবেদনের পর মরদেহ নেওয়া হবে তার জন্মশহর মাশহাদে। 9 জুলাই সেখানে দাফনের মধ্য দিয়ে শেষ হবে 6 দিনের রাষ্ট্রীয় শোকানুষ্ঠান। এরই মধ্যে তেহরানে অনুষ্ঠিত হয়েছে নতুন সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনির স্ত্রী জাহারা হাদ্দাদ আদেলের বিদায়ী অনুষ্ঠান। 28 ফেব্রুয়ারির হামলায় তিনিও নিহত হন। তবে নিরাপত্তা শঙ্কার কারণে বাবার জানাজায় মুজতাবা প্রকাশ্যে উপস্থিত নাও হতে পারেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।
তবে ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGCর প্রধান আহমেদ বাহেদিকে খামেনির কফিনের পাশে দেখা গেছে। যুদ্ধ শুরুর পর এটাই তার প্রথম প্রকাশ্যে আসা। এদিকে খামেনির জানাজা ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলা চালালে পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক কমান্ড। জানাজা ঘিরে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। 4 দশকেরও বেশি সময় ধরে ইরানের রাজনীতি ও পররাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দু ছিলেন আলী খামেনি। তাই তার জানাজা শুধু একজন নেতার বিদায় নয়, বরং ইসলামী প্রজাতন্ত্রের ভবিষ্যৎ পথ চলার এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখছে তেহরান। মাজিদ শাহরিয়ার, স্টার নিউজ। তেহরানে ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের সংসদ স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। মেহের নিউজ জানায়, আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির জানাজায় অংশ নিতে ইরানের রাজধানীতে পৌঁছেছেন। অনুষ্ঠানমালার ফাঁকে দুজন নিজেদের মধ্যে নানা ইস্যুতে আলোচনা করেন। এদিকে ইমাম খামেনি মুসল্লায় শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের 11 দলীয় বিরোধী জোটের নেতারা। প্রতিনিধি দলে আছেন বিরোধী দলের একাধিক সংসদ সদস্য ও নেতা এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم। মুজতবা খামেনির কফিনে শ্রদ্ধা জানাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। سرزمین مردمانی که داغ دیدند اما نشکستند، زخم خورده‌اند اما از حرکت باز نمانده‌اند، شهید داده‌اند اما پرچم را بر زمین ننهاده‌اند. اکنون با نهایت احترام مراسم ادای احترام و وداع هیئت‌های عالی رتبه خارجی با رهبر شهید انقلاب اسلامی آغاز خواهد شد. همینک جناب آقای قربانقلی بردی محمدوف، رهبر ملی مردم ترکمن و رئیس محترم مصلحت خلق جمهوری ترکمنستان جهت ادای احترام به پیکر پاک و مطهر امام شهید انقلاب وارد تالار وداع خواهند شد. جمهوری اسلامی ایران این حضور و ابراز همدردی دولت و ملت ترکمنستان را صمیمانه ارج می‌نهد.
بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله العلي العظيم ২৮ ফেব্রুয়ারি তেহরানে খামেনির বাসভবনে হামলার পরই ইরানের মিনাব প্রদেশের স্কুলে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এই হামলায় মারা যায় ১২০ জন শিশুসহ ১৬৮ জন। এই হামলার ১২০ দিন পেরিয়ে গেলেও এর কারণ এখনও প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র। শিশু হত্যার এই ঘটনার কোনো দায় নেয়নি পেন্টাগন। এই ঘটনায় পেন্টাগন একটি তদন্ত রিপোর্ট জমা দিলেও সেটি প্রকাশ করা হয়নি। সবচেয়ে অবাকের বিষয় হল প্রেসিডেন্ট ট্রাম্প এখনও জানেন না এই হামলায় দায় কার। ২৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে ১০টার মধ্যে তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা খামেনির বাসভবনে হামলা হয়। একই সময় তেহরানের বিভিন্ন এলাকায় একযোগে বিমান হামলা শুরু করে ইসরায়েল ও মার্কিন বাহিনী। সকাল প্রায় ৯টা ৪০ মিনিটে তেহরান সহ দেশটির অন্তত ৫টি প্রদেশে একযোগে হামলা শুরু হয়। সকাল ১০টা ১৫ মিনিটে রাষ্ট্রীয় গণমাধ্যম থেকে দেশব্যাপী স্কুল বন্ধের ঘোষণা আসে। ঠিক তখনই মিনাবের শিশুদেরও বাড়ি পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন স্কুলটির শিক্ষকরা। ক্লাস বন্ধ করে তারা যখন সেই প্রস্তুতি নিচ্ছেন তখনই স্কুলটির ওপর নেমে আসে একের পর এক মিসাইল। বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। মাটির সাথে মিশে যায় স্কুল কমপ্লেক্সের ৫টি ভবন। হামলার পরেই উদ্ধার তৎপরতায় যোগ দেওয়া কর্মীরা বার্তা সংস্থা এপিকে জানান, ধসে পড়া ভবন থেকে তখনও বিস্ফোরণের ধোঁয়া উঠছিল। পুরো এলাকা জুড়ে শিশুদের বিচ্ছিন্ন হাত পা, পুড়ে যাওয়া দেহ ও দেহাংশ ছড়িয়েছিল। ধ্বংসস্তূপে ছড়ানো ছিল শিশুদের ব্যাগ, আঁকা ছবি, রং পেন্সিল ও খাতা। সেই ঘটনাস্থলে সেদিন কোনো জীবিত মানুষের সন্ধান পাননি উদ্ধারকর্মীরা। হাসপাতালে চিকিৎসকেরা অন্তত ১০৮টি শিশুর মৃতদেহ গণনা করেন। পরে নিহতের সংখ্যা দাঁড়ায় ১২০ শিশুসহ মোট ১৬৮ জন। ইরানের সন্তানহারা বাবা মায়েরা আজও জানেন না কেন তাদের নিষ্পাপ বাচ্চাদের হত্যা করা হলো। স্কুলটির অবস্থান ছিল মিনাব প্রদেশের বিপ্লবী গার্ড ঘাঁটির পাশে। একসময় স্কুলটি সেই ঘাঁটির অংশ ছিল। ১ দশক আগে সেটি স্কুলে পরিণত করা হয়। হামলার পর যুক্তরাষ্ট্রের দাবি, স্কুল নয়, তারা একটি অস্ত্র গুদামে হামলা চালিয়েছে। এই ঘটনায় পেন্টাগন একটি তদন্ত কমিটি করলেও তার রিপোর্ট প্রকাশ করা হয়নি। পেন্টাগন বলছে উপযুক্ত সময় এলে রিপোর্ট প্রকাশ করা হবে। ট্রাম্প দাবি করেছেন তিনি পেন্টাগনের প্রতিবেদন পড়েননি এবং এই হামলায় যুক্তরাষ্ট্রের অপরাধের কোনো প্রমাণও তিনি পাননি। এই ঘটনায় সত্য প্রকাশ ও পূর্ণ স্বচ্ছতার দাবি জানিয়েছেন মার্কিন কংগ্রেসের সদস্যরা। ইশতিয়াক হুসেইন, স্টার নিউজ। ইসরায়েলের সাথে চুক্তির পরও লেবানন ঘিরে উত্তেজনা থামছে না। দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার না করার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন পরিস্থিতিতে উত্তেজনা ঠেকাতে দুই দেশে সেনা মোতায়েনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ও হিজবুল্লাহর কর্মকাণ্ড পর্যবেক্ষণ করতে লেবানন সীমান্তে মোতায়েন হবে মার্কিন বাহিনী। গত সপ্তাহে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও লেবাননের মধ্যে হওয়া ত্রিপক্ষীয় চুক্তিকে দীর্ঘস্থায়ী শান্তির ভিত্তি বলে দাবি করেছিল ওয়াশিংটন। তবে চুক্তির পরই নতুন করে হামলা চালায় ইসরায়েল। লেবাননে দখল করা কথিত নিরাপত্তা জোন পরিদর্শন করেন নেতানিয়াহু। লেবাননের পার্লামেন্ট স্পিকার দাবি করেছেন, এই চুক্তি লেবাননের অধিকার সুরক্ষা করতে ব্যর্থ হয়েছে। দেশটির সংসদ এই চুক্তি অনুমোদন করবে না। ফলে চুক্তির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। হাজারতম দিন পেরোল গাজা যুদ্ধ। ৮ মাস আগে যুদ্ধবিরতি কার্যকর হলেও এখনও বদলায়নি উপত্যকার মানুষের জীবন। এখনও তাদের প্রতি মুহূর্তে তাড়া করে ফেরে অনাহার, মৃত্যু আর অনিশ্চয়তা।
7 অক্টোবর যুদ্ধ শুরুর 1000তম দিন পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রাণহানি ৭৩,০০০ ছাড়িয়েছে। গাজা পুনর্গঠনের প্রতিষ্ঠিত ট্রাম্পের বোর্ড অফ পিস এখনও স্থবির। বিশ্লেষকদের মতে গাজায় শান্তি ফিরতে এখনও অনেক সময় বাকি। যুদ্ধবিরতির পরও গাজার অর্ধেকের বেশি এলাকা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে ইসরায়েল। এমনকি অঞ্চলটির ৭০% নিজেদের নিয়ন্ত্রণে রাখার পরিকল্পনার কথাও জানিয়েছে তেল আবিব। হামাসের নিরস্ত্রীকরণ ও গাজা পুনর্গঠনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোও আটকে আছে আলোচনার টেবিলে। সবকিছু মিলিয়ে ২০ লাখের বেশি ফিলিস্তিনির ভবিষ্যৎ এখনও চরম অনিশ্চয়তায়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সামান্য লক্ষণ ফিরিয়ে আনতেও আরও অনেক কিছু করতে হবে, কিন্তু আমরা এখনও সেই অবস্থান থেকে অনেক দূরে আছি। যুদ্ধবিরতির পর বড় ধরনের হামলা কমলেও থামেনি মৃত্যু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত নিহত হয়েছেন 1053 জন ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত আরও ৩,৫০০-এর বেশি। 7 অক্টোবর 2023 যুদ্ধ শুরুর পর থেকে উপত্যকায় প্রাণহানি ৭৩,০০০ ছাড়িয়েছে। গাজায় কোনো স্থান নিরাপদ নয়। যেদিকেই যাবেন হামলা, মরদেহ। যুদ্ধ থামেনি। প্রতিদিন বিমান হামলা চালায়, মানুষ মারে। ধ্বংসস্তূপে পরিণত গাজায় এখনও মানবিক সংকট ভয়াবহ। জাতিসংঘ বলছে বহু হাসপাতাল অকার্যকর অবস্থায় রয়েছে। ত্রাণ সহায়তা প্রবেশে রয়েছে নানা বিধিনিষেধ। প্রতিদিন নতুন হামলার আশঙ্কা আর অনিশ্চয়তার মধ্যে বেঁচে আছেন সাধারণ মানুষ। যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গঠিত বোর্ড অব পিস কার্যত স্থবির। হামাসের নিরস্ত্রীকরণ প্রশ্নে অচলাবস্থার কারণে গাজার ভবিষ্যৎ প্রশাসন, নিরাপত্তা ব্যবস্থা এবং পুনর্গঠন পরিকল্পনা এগোচ্ছে না। এদিকে এই 1000 দিনে গাজার যুদ্ধ ছড়িয়ে পড়েছে লেবানন, ইয়েমেন, এমনকি ইরানেও। যুদ্ধের 1000 দিন পেরোনোর পর এই ইস্যুতে বিভক্ত ইসরায়েলি সমাজও। সাম্প্রতিক জরিপ অনুযায়ী 60% বেশি ইসরায়েলি মনে করেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্বাচনে আর প্রার্থী হওয়া উচিত নয়। ইফফাতিরা, স্টার নিউজ। কাতারের কাছ থেকে উপহার পাওয়া নতুন এয়ারফোর্স ওয়ানে ভ্রমণ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ওয়াশিংটন থেকে যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা রাজ্যে ভ্রমণে যান তিনি। উচ্ছ্বসিত ট্রাম্প বলেন, প্রথমবার বিমানটিতে ভ্রমণ করতে পেরে তিনি খুবই আনন্দিত। কিন্তু বিতর্ক জন্ম দিয়েছে ট্রাম্পের মন্তব্যে। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র এমন একটি উড়োজাহাজ বানাতে পারত না, অথচ বিমানটি তৈরি করেছে মার্কিন নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। কাতারের কাছ থেকে উপহার পাওয়া নতুন এয়ারফোর্স ওয়ানে ট্রাম্পের প্রথম ভ্রমণ। ওয়াশিংটন থেকে নর্থ ডাকোটায় ভ্রমণ করলেন ট্রাম্প। সেখানে সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টের সম্মানে একটি জাদুঘরের উদ্বোধন করেন তিনি। নতুন এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে ঠিক এভাবেই নিজের উচ্ছ্বাস জানালেন ট্রাম্প। এটি হবে প্রথম ফ্লাইট। এটি এখন পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে বড় বাণিজ্যিক বিমান। বোয়িং আমাকে বলেছে এটি এখন পর্যন্ত তাদের তৈরি সেরা বিমান। সত্যি বলতে আমি খুবই উত্তেজিত। এমন কিছু আগে কেউ কখনো দেখেনি। এটা প্রেসিডেন্টের উপযোগী করে তৈরি, মানে নিরাপত্তা, আধুনিক সুযোগ সুবিধা সব। এটা সত্যি অসাধারণ। এটা এমন এক বিমান যা যুক্তরাষ্ট্রের থাকা উচিত। ট্রাম্পের উচ্ছ্বাসও আজকাল যুক্তরাষ্ট্রে বিতর্কের কারণ হয়ে উঠেছে। যেমন কাতারের প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়ে উচ্ছ্বাসিত ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র এমন একটি উড়োজাহাজ বানাতে পারত না, অথচ বিমানটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রেরই প্রতিষ্ঠান। প্রশ্ন হলো টাকা। বিমানটি তৈরির জন্য কাতার বোয়িংকে $40 কোটি দিয়েছে। সমালোচকরা বলছেন, প্রেসিডেন্ট বোয়িংকে দিয়ে 100 কোটির বিমান বানাচ্ছেন না কেন? বিতর্ক আরও আছে। সেটি হলো নীতি নৈতিকতা সম্পর্কিত। বিলাসবহুল এবং ব্যয়বহুল এই উপহার গ্রহণ করায় প্রেসিডেন্টের নৈতিকতা নিয়ে সমালোচনা চলছে। তবে ট্রাম্প সেটি উড়িয়ে দিয়ে বলছেন, এত বড় উপহার প্রত্যাখ্যান করা চরম বোকামি হবে। নতুন আরেক বিতর্ক সামনে এসেছে। শোনা যাচ্ছে নিজের মেয়াদ শেষে ট্রাম্প বিমানটি নিজের প্রেসিডেন্সিয়াল সংরক্ষণাগারে দান করবেন। বোয়িং 747-8i সিরিজের এই বিমানটি বিশ্বসেরা, এতে কোনো বিতর্ক নেই। বিমানটি তৈরি হয়েছিল কাতারের রাজপরিবারের জন্য। ট্রাম্প সেটি উপহার হিসেবে গ্রহণ করার পর এতে কিছু সংস্কার ও সংযোজনে কাজ করা হয়, যেমন প্রতিরক্ষা ও আধুনিক যোগাযোগ ব্যবস্থা। এটি এখন এক উড়ন্ত হোয়াইট হাউস। গত মাসে মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে উড়োজাহাজ প্রথমবারের মতো উন্মোচন করা হয়। তখনও ট্রাম্প বলেছিলেন, এটি বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ও ব্যয়বহুল উড়োজাহাজ। ইশতিয়াক হুসেইন, স্টার নিউজ। রাশিয়া ইউক্রেন যুদ্ধে পরপর 2টি ভয়াবহ রাত পার করেছে কিয়েভের বাসিন্দারা। বুধ ও বৃহস্পতিবার রাতে চালানো ভয়াবহ হামলায় নিহত হয়েছে অন্তত
40 জন। কিয়েভ সহ 6টি শহরে ছুড়েছে শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এছাড়া 5 শতাধিক ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। এ ঘটনায় ইউরোপ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। হামলার নিন্দা জানিয়ে মিত্রদের কাছে আকাশ প্রতিরক্ষার সহায়তা চেয়েছেন তিনি। একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। রাতভর চলা রুশ হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু ভবন। কিয়েভকে লক্ষ্য করে অন্তত 70টি মিসাইল ছুড়েছে রুশ বাহিনী। হামলায় ব্যবহার করা হয়েছে 5 শতাধিক ড্রোন। হামলার খবর পেয়ে আশ্রয় কেন্দ্রে যাওয়ার চেষ্টা করি, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বিস্ফোরণে আমার বাড়ির দরজা উড়ে যায়। আমরা পার্কিং গ্যারেজে আশ্রয় নিয়েছিলাম। বিস্ফোরণের পর বাইরে এসে দেখি সবকিছু ধ্বংস হয়ে গেছে। এখনো অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে আছে। হামলার আশঙ্কায় রাতেই ইউরোপ সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার ঘোষণা দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কয়েকদিন আগেই যুদ্ধবন্ধে পুতিনকে সরাসরি আলোচনার প্রস্তাব দেন তিনি। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে ক্রেমলিন। এর মধ্যেই এমন ভয়াবহ হামলা। শহরের 20টিরও বেশি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। আবাসিক ভবন ছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে অ্যাম্বুলেন্স স্টেশন, গবেষণা প্রতিষ্ঠান, হোটেল ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। ইউক্রেনকে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট সহ অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা পাবার বিষয়ে দ্রুত সিদ্ধান্তের অপেক্ষায়। এই অস্ত্রই কেবল মানুষের জীবন বাঁচাতে পারে। শুধু কিয়েভ নয়, খার্কিভ, সুমি, জাপোরিঝিয়া, দনিপ্রো, পেট্রোভস্ক ও চেরাকাসি অঞ্চলও হামলার শিকার হয়েছে। জীবন বাঁচাতে ভূগর্ভস্থ মেট্রো স্টেশনে আশ্রয় নেয় বাসিন্দারা। পাল্টা হামলা জোরদার করেছে ইউক্রেনও। রাশিয়ায় ড্রোন হামলা বাড়িয়েছে কিয়েভ। এতে বিশ্বের 3য় বৃহত্তম তেল উৎপাদনকারী রাশিয়ায় তৈরি হয়েছে জ্বালানি সংকট। এমনকি ভারত থেকে পেট্রোল আমদানি করতে হচ্ছে মস্কোকে। ইফফাতিরা, স্টার নিউজ। এই ছিল আজকের স্টার ওয়ার্ল্ডে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।